आपकी আদালতে বীরেন্দ্র সেহওয়াগের ওপর অভিযোগ হলো যে ইনি ভীষণ রকম জেদি মানুষ। আপনার মা এটা বলেছেন আপনার যখন 2 বছর বয়স খুব কাঁদতেন, আর যতক্ষণ না ক্রিকেটের ব্যাট আর বল হাতে পেতেন ততক্ষণ আপনি থামতেনই না। দেখুন, যখন আমার বয়স 2 বছর ছিল তখন আমি জানতাম না যে আমি এরকম কিছু করতাম, কিন্তু যদি আমার মা এটা বলে থাকে তাহলে আমি করতাম হয়তো। কারণ একটা বাচ্চা যখন কাঁদে তখন তার মা জানে তাকে কি করে চুপ করাতে হয়, আর সে যখন কোনো জিনিসের জন্য কাঁদে তখন সেটা ছাড়া তাকে চুপ করানোই যায় না, তাই সেই জিনিসটা তার হাতে তুলে দেওয়াটাই স্বাভাবিক। একটা ঘটনা যেটা আমার নিজেরই মনে আছে একটু আধটু, সেটা হলো যে আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছিলাম, আর রাস্তায় একটা চশমাওয়ালা, সে সময় কি হতো, একটা লাঠির ওপর চশমা ঝুলিয়ে বিক্রি করতো, ওইভাবে দাঁড়িয়েছিল। তাই আমি ওই চশমার জন্য অনেক কেঁদেছিলাম। তাই যখন আমি বাড়ি ফিরে আসি আমার কাকা আমাকে ওখানে ফেরত নিয়ে যায় ওই চশমাওয়ালা থেকে চশমা কিনে দিতে। ওই আমার যত ছোটবেলা ছবি রয়েছে সেই সব কটা ছবিতে ওই বড় কালো চশমা পরেছিলাম। তখন হয়তো আমার 5 বা 6 বছর বয়স হবে, সেটা আমার মনে আছে। কিন্তু 2-2.5 বছর বয়স আমি ব্যাট বলের জন্য কেঁদেছিলাম, এটা যদি উনি বলে থাকেন তাহলে হয়তো সত্যিই হবে। কিন্তু এই যে জেদের অভ্যেসটা ছিল সেটা কি আজও আছে? দেখুন, যদি কারণটা ভালো হয় তাহলে জেদি হওয়াটাই স্বাভাবিক। এখনো কি আপনি জেদি? জেদ থাকে যে আপনি আপনার দেশের জন্য খেলতে চান তাহলে সেই জেদটা তো ভালো। যদি জেদ থাকে যে আপনি ইংরেজদেরকে ধোলাই করবেন সেই জেদটা তো ভালোই, কিন্তু যদি খারাপ জেদ তাহলে সেটাতে লাভ নেই। ভালো জেদ। আচ্ছা, এটা বলুন, এটা খারাপ জেদ নাকি ভালো? ক্রিকেটের যেসব এক্সপার্ট আছেন ওনারা সবসময় আপনাকে বলেছেন তোমার স্টাইলটা একটু ঠিক করো, কিছু বল তুমি ছেড়ে দাও, কিছু শট কম মারো, পাটাকে মুভ করো, কিন্তু কখনো কারোর উপদেশ আপনি নেননি। কিন্তু এটা তো ফালতু জেদের ব্যাপার হয়ে গেল, ওসব ফালতু কথা ছিল। কারণ আমি এসব কারণ আমি এটা বিশ্বাস করি যে যদি আমি ক্রিকেটটা খেলি আর আমি যেই খেলাটা খেলি যেটাতে আমি সফলতা পেয়েছি সেটা আমার থেকে ভালো করে আর কে জানতে পারে। তাই লোকেরা নিজের ওপিনিয়ন দিয়ে থাকে, নিজের উপদেশ দিয়ে থাকেন, কিন্তু ভালো খেলোয়াড় হলো সে যে সেই উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ নেয় আর নিজের ব্যাটিংয়ে ইমপ্লিমেন্ট করে থাকে, আর সেটাতে সে পরে সফলতা পায়। যেমন আমি অনেক উপদেশ পেয়েছি, কিন্তু সবচেয়ে ভালো উপদেশ আমার যেটা মনে হয়েছে যে শ্রীকান্ত আর সুনীল গাভাস্কারের ছিল। উনি এটা বলেছিলেন যে আপনি লেগ স্ট্যাম্পের বাইরে দাঁড়িয়ে থাকেন আর আপনি বলের থেকে অনেক দূরে চলে যান, তাই জন্য আপনি অনেকবার অফ স্ট্যাম্পের বাইরে বলে আউট হয়ে যান। তাই উনি বলেছিলেন যে আপনি মিডিল অফে দাঁড়ান, আপনি বলের কাছে থাকলে বেশি রান করতে পারবেন, আরও বেশি মারতে পারবেন। আর তেমনই আমি শুরু করলাম। তারপর আমি অনেক বেশি রান, 150, 200, আর আমার মনে হয় 6টা ডাবল 100 আর 2টো ট্রিপল সেঞ্চুরি বানিয়েছি। তাই এটা একটা ভালো উপদেশ ছিল যেটা আমায় শ্রীকান্তজি আর সুনীল গাভাস্কারজির থেকে পেয়েছিলাম। এছাড়া অনেক উপদেশ পেয়েছিলাম, পাটা ঘোরাও, এটা করো, ব্যাট কিভাবে ধরো, সেসব ফালতু ছিল। কারণ আমি জানতাম যে ব্যাটিংটা ছিল সেটা এসবের জন্য তৈরি ছিল না। আমার ব্যাটিংয়ে বল দেখো আর পেটাও। অনেকে তো এটাও বলে, যেমন সলমান খানের ওই ডায়লগটা ছিল না, জব मैं কমিটমেন্ট কর লেতা হুঁ তো আপনি আপকা ভি নেই শুনতা। তাই যখন সেহবাগ ঠিক করে ফেলেছে বোলারকে মারতে হবে তখন নিজের কথাও শুনবে না। দেখুন, আমি এটা বিশ্বাস করি যে বলের কাজ হলো বাউন্ডারি পার হওয়া, আর আমাদের ব্যাটসম্যানদের কাজ হলো তার গন্তব্যে পৌঁছে দেওয়া। তাই আমি সেটাই করেছি নিজের ব্যাটিংয়ে। যখনই আমি সুযোগ পেয়েছি 4 বা 6 মারার, আমি সেই সুযোগে হাতছাড়া করিনি। আর একটা জিনিস হচ্ছে, যখন আমি নতুন ওপেনার হয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে ফাস্ট বোলিংয়ে নতুন বলের, তাই ওই ভয়কে জয় করতে আমি মারতে শুরু করলাম, যাতে ওই ভয়টা ওই বোলারদেরও একটু হোক। শুধু ব্যাটসম্যানদের মধ্যে কেন থাকবে সেই ভয়, বোলারদেরও তো ভয়টা থাকা উচিত, তাই না? কিন্তু এক্সপার্টরা তো বলে বেশি পেঠানো কখনো কখনো ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। 2003-এর ওই ম্যাচটা মনে পড়ে? 195 করে ফেলেছিলেন, তারপর তেন্ডুলকর আপনাকে কি বলেছিলেন? হ্যাঁ, মানে 195 বানিয়েছিলাম আমি গোটা একদিনে, আর যখন 6 মারতে গেছিলাম 195 করে আউট হয়ে গেলাম, 200 করতে পারিনি। আর আমার পরের সিরিজটাই পাকিস্তানের ছিল, যখন সচিন তেন্ডুলকরের সাথে ব্যাটিং করছিলাম, যখন আমি 194-তে পৌঁছালাম তখন উনি আমায় মনে করলেন যে গতবার তোমার 195-তে আউট হওয়ার টেস্ট ম্যাচটা হেরে গেছিলাম, তাই মেক শিওর যাতে এবারে অন্তত আউট না হয়ে যাও, 194 রানে 200 বা 250 রান বানাও, যাতে আমাদের টিম বেশি রান করতে পারে আর ম্যাচটা জেতে। তাই আমি সেদিন ওনার কথা শুনেছিলাম, আর 201 রান করে আর 3 রান করে করলাম। আর যখন আমি 294-তে পৌঁছালাম তখন আমি ওনাকে বললাম, হয়তো এবার আমার ভালো পজিশনে রয়ে গেছি, এবার আমি 6 মেরেই 300 বানাবো।
তাই যেমনটা আমি বললাম, কখনো কখনো কারোর কথা শুনে নেওয়া উচিত যদি সে আপনার ভালোর জন্য বলছে। তাই সেই সময় সচিন টেন্ডুলকার ভালোর জন্যই বলেছিল যে ১৯৪তে মেরে আউট হয়ে যেও না, আর সেই জন্যই হয়তো আমি ৩০০ রান করতে পেরেছিলাম। কিন্তু বোলারদের মনে খুব ভয় ঢুকে গিয়েছিল। সাদিক মাহমদ, যিনি পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, একদিন ওনার স্টেটমেন্ট আমি দেখলাম, উনি বলেছিলেন যে যখন সেহবাগ কোনো ময়দানে নামেন এমন মনে হয় যেন কোনো সন্ত্রাসবাদী এসে গেছে। দেখুন, মানে এই ধরনের কমেন্টস অনেক শুনেছি আমি, কিন্তু আতঙ্কবাদীটা আমি একেবারেই শুনিনি। ডেঞ্জারাস, ডিস্ট্রাকটিভ, জল্লাদ এসব শুনেছি, কিন্তু আতঙ্কবাদী এটা তো আমি প্রথমবার শুনছি আমার ক্রিকেট হিস্ট্রিতে। দেখেছেন আপনি শোয়েব আখতারের বলকে খুব পেটাচ্ছেন। হ্যাঁ, একদম একদম একদম। ও আমায় নিয়ে খুব বিরক্ত বোধ করছিল, কারণ আমার ব্যাটিং এভারেজ যদি শুধু পাকিস্তানের দেশের বার করি সেটা ৯০ বা ১০০-তে দাঁড়াবে টেস্ট ম্যাচগুলোতে। তাই হয়তো উনি এরকম কমেন্টস আমার করে ফেলেছে। আমিও উইশ করছিলাম যে আমরা কেন ২০০৬ পরে পাকিস্তানের সাথে হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ খেলিনি, কারণ আমি যদি পাকিস্তানের সাথে দুটো সিরিজ খেললে হয়তো ১০,০০০ রানও করে ফেলতাম, কারণ এখন আমার রান ৮৫৮৬। তাই যদি ওই দুটো সিরিজ খেলা হতো তাহলে ৪০০, ৫০০ রান যোগ করলে আরও ১০০০টা রান আমার হতেই পারত। কিন্তু শোয়েব আখতারকে শুধু আপনি একাই পেটাননি, সচিন তেন্ডুলকারকে দিয়েও প্রচুর পেটাই করিয়েছিলেন। দেখুন, ওই ঘটনাটাই এমন ঘটেছিল যখন উনি আমায় রাউন্ড দ্য উইকেটে গিয়ে বাউন্সার মারা শুরু করলেন, বারবার বলতে লাগলেন যে হুক মার, হুক মার, হুক মার। আমি জীবনে কখনো হুক বা পুল শট মারিনি, আর না আমার ওটা স্ট্রেংথ ছিল। তাই আমি ওকে বললাম যে সচিন টেন্ডুলকার স্ট্রাইকে আছে ভাই, ও যখন স্ট্রাইকে আসবে তুই তখন ওকে বাউন্সার দিস, ও তোকে হুক মেরে দেখিয়ে দেবে। পরের ওভারে যখন ওনার স্ট্রাইকে এলো তখন বাউন্সার মারে সচিন একটা হুক মারে, ৬ হয়। তখন আমি ওকে গিয়ে বললাম যে দেখ, তোর ইচ্ছেটা পূর্ণ হয়েছে তো, তাই বাবা বাবাই হয় আর ছেলে ছেলেই হয়। আর সৌরভ গাঙ্গুলি বলেছেন যে ৩২৫ রানের টার্গেট ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ওনার মনে মনে ভয় ছিল যে কিভাবে টার্গেট সম্পূর্ণ করবেন, আর উনি বলছেন যে সেহবাগ সেই সময় সিটি বাজাচ্ছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বিশ্বাস করতাম যে আপনি নিজের ওপরই বিশ্বাস না করলে অন্যরা আপনাকে কিভাবে বিশ্বাস করবে। তাই আমি অনেক কনফিডেন্ট ছিলাম, নিজের ওপর পুরো বিশ্বাস ছিল যে আমরা ইংল্যান্ডের মতো টিম যদি ৩২৫ বানাতে পারে তাহলে তো আমরা ওদের থেকে অনেক ভালো, আমাদের খেলোয়াড়গুলো ভালো, আমরা এত ওয়ানডে ক্রিকেট খেলতাম ওই সময়। ইংল্যান্ড তো কখনোই খেলতো না, আর আমি বললাম উইকেট তো এত ভালো, আর ইংল্যান্ড যদি আগে ব্যাটিং করে ৩২৫ করে ফেলতে পারে, আমি বললাম আমরা তো হেসে হেসে খেলে বানিয়ে দেবো। তাই আমি সিটি বাজাতে শুরু করলাম। কিন্তু আপনার একটুও ভয় লাগছিল না? স্যার, ভয় কিসের জন্য? মানে বল লেগে যাওয়ার ভয় লাগতো, যে লেগে যেতে পারতো। যদি ফ্লিনটপ রেগে যায় বা হারমিসন, তাহলে তারা আমাকে বল মারতে পারতেন, মানে আমার বুকে বা হেলমেটে, সেটার ভয় ছিল। কিন্তু এটা ছিল না যে আমরা হারবো, কারণ আমরা জানতাম যে ইংল্যান্ড এত বছর ধরে আমাদের উপর শাসন করেছে, এবার আমাদের সময় এসেছে ওদের উপরে শাসন করার। যারা ইংরেজ যারা ছিল তারা এতদিন ধরে আমাদের উপর শাসন করে চলে গেছে, এবার আমাদের সময় এসেছিল যে আমরা ওদের শাসন করবো। তাই হয়তো আমি ওদের দেখানো রাস্তাতেই হেঁটেছি। যেমনভাবে আমাদেরকে পেটাই করে আমাদের উপর শাসন করেছে, তেমনই ওদেরকে পেটাই করে ওদের উপর শাসন করার চেষ্টা করেছি। ওয়ানডেতে আপনি ২১৯ করে দুর্দান্ত ইনিংস খেললেন, সেটা দুর্দান্ত ইনিংস ছিল। সুরেশ রায়না আপনার সাথে খেলছিল। সুরেশ রায়না বলেছিলেন যে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু বীরেন্দ্র সেহবাগ কিশোর কুমারের গান গাইছিল। দেখুন স্যার, গান গাওয়াটা, আমি কেন গান গাই এর পেছনে একটা লজিক আছে। কারণ আপনি যখন কোনো কাজ করতে গেলে নেগেটিভ চিন্তা মনের মধ্যে ঘোরে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কি করে দূরে থাকা যায়? কারণ আপনি যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকেন তাহলে আউট হতে পারেন। তাই এই জন্য আমার কাছে কোনো উপায় ছিল না এগুলো থেকে দূরে থাকার জন্য। তাই গান গেয়েছিলাম। গান গাওয়ার জন্য আপনাকে লিরিক্সটা জানতে হবে, তার টিউনটা জানতে হবে, তার সুরটা জানতে হবে। আর এত কিছু যদি আপনি এত কিছু ভাবেন তাহলে নেগেটিভ চিন্তা আসবেই না মাথায়। তাই যেই বলটা ছোড়া হতো আমি গান গাওয়া শুরু করতাম, আর বলটা আসলেই আমি মেরে দিতাম। কোন গানটা গাইতেন ওনার ওটাই জিজ্ঞেস করছিলেন। আমার প্রিয় গান হলো কিশোর কুমারের চলা যাতা হুঁ কিসি কি ধুন মে ধড়কতে দিল কে তরানে লিয়ে। আচ্ছা, আমি ভাবলাম যে আপনি গাইবেন যে বচনা এহসানো আব মে আ গয়া। স্যার, ওই গানটাও আমি গেয়েছি, কারণ যখন এই সিনেমাটা বেরোয় আর ওই গানটা হিট করে তখন ড্রেসিং রুমে সেই গানটাই চলতো যে গানটা হিট ছিল। তাই যখন এই গানটা বাজছিল তখন এটা সুর
মুখস্থ করেছি, লিরিক্সটা মুখস্থ করেছি, আর ভেতরে গেলাম আর ওই গানটা আচ্ছা, গাইতে আপনি গাইতে। এটা বলেন না তো, বাচনা এ পাকিস্তানিও লো মে আ গয়া? না স্যার, সমস্ত পাকিস্তানিওকে বলাটা ভুল হবে, সমস্ত বলারদের বলা উচিত যে বাচনা এই বোলারও মায় আ গয়া। হ্যাঁ, সবার মনে আছে মেন্ডিসকে আপনি যেভাবে পিটিয়েছিলেন শ্রীলঙ্কার ইনিংসটাতে। ভারতের একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছিল, 8 জন মিলে ডবল ডিজিটে পৌঁছতে পারেননি। ওই খেলাটাতে আমার একটা ঘটনা মনে আছে যে আমরা 175-তে একজন আউট হয়েছিলাম, গৌতম গম্ভীর আউট হয়েছিল, আর 184-তে 4 জন আউট হয়ে গিয়েছিল। তারপর লক্ষ্মণ ব্যাটিং করতে আসে। তাই যেই লক্ষ্মণ ব্যাটিং করতে আসে আমি বললাম, লক্ষ্মণ তুমি মেন্ডিসকে খেলবে না, আমি খেলবো। তখন ও বললো, কেন? তুমি অলরেডি 4 বার আউট হয়েই গেছো, পঞ্চমবার হইতে চাইছো নাকি? তখন ও ওই কথাটা খুব সেনে হেসে দেয়, আর ও বললো যে না, আমি খেলবো, আমি এখন জেনে গেছি যে মেন্ডিসকে কিভাবে খেলতে হয়। আর ও পঞ্চমবার আউট হয়ে গেল, আর ষষ্ঠবারও আউট হলো। তাই এখন অবধি হয়তো লক্ষ্মণ জানে না যে ও মেন্ডিসকে কিভাবে খেলবে। তাই সে সময় আমি চেষ্টা করেছিলাম যাতে আমাদের একটা ভালো পার্টনারশিপ জমে যাক, তাই লক্ষ্মণকে কম মেন্ডিসের বল খেলতে দিয়েছি। কিন্তু মেন্ডিস, আমার মনে হয় যে আমি মেন্ডিসকে ভালোভাবে বুঝেছিলাম, ওর হাত দিয়ে কোন ডেলিভারিটা করে। যখন আপনি জানতে পেরে যান যে একজন বোলার কোন বলটা থ্রো করবে, তখন সেটা খেলতে হয়তো অতটা সমস্যা হয় না। কিন্তু যখন ব্যাটসম্যান জানতে পারেন না যে কোন বলটা আসতে চলেছে, তখন তার জন্য সমস্যা হয়ে যায়, যে কারণ সে ওয়েট করে যে বল উইকেটে ড্রপ খাবে, তারপর সে রিয়াক্ট করবে, সেক্ষেত্রে টাইম কম থাকে, আর তখন ভুল করে বসে আউট হয়ে যায়। প্রথম আপনি ফাস্ট বোলিং করলে খুবই সমস্যায় পড়তেন। প্রথম ম্যাচ তো একদম আউট হয়ে গেছিলেন। সেই সময়ও শোয়েব আখতার ছিল প্রথম ম্যাচে। হ্যাঁ, তাহলে আর কিভাবে তারপরেও নিজেকে আমি পাল্টালেন আপনি? সেই জন্য ওকে আমি বেশি করে পিটিয়েছি পরে, যখন ওকে পেয়েছিলাম, যে তুই আমাকে প্রথম ম্যাচ আউট করেছিলি, তাই সেটার বদলা এবার আমাকে নিতেই হবে। তাই যখন আমি নতুন টিমে এসেছিলাম, এতটা জোরে বল আমি জীবনে কখনো পাইনি, কারণ ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের বলগুলো পেতাম সেগুলো 130, 135, কিন্তু যখন আমি ওখানে পৌঁছাম তখন শোয়েব আখতার 145, 150 গতিবেগে বল করতো, আর আমাকে উনি প্রথম বলই আউট করে দিয়েছিল। তাই যখন আমি ফিরে গেলাম, তখন আমি একটা আইডিয়া বের করলাম যে এত জোরে বল কিভাবে খেলতে পারি। হয় সেরকম ফাস্ট বোলারকে নিয়ে আসি, যেটা ছিল না, নয়তো কি করতে পারি, পিচটাকে ছোট করে দেবো। যে বোলাররা 135-এ বল দিচ্ছে, তারা ছোট পিচে এই বল দেবে, মানে যেখানে 22 গজের পিচ ছিল সেটাকে 16 গজের করে দিলাম আমি। তাই তাদের স্পিডটা তখন বেড়ে যাবে, 135 থেকে 145, 150 হয়ে যাবে। তাই তখন আমি সময় কম পাবো রিয়াক্ট করার জন্য, আর সেটা দিয়ে আমি আমার ব্যাটিংটা ভালো করতে পারবো, আর জোরে বল খেলার অভ্যেসটাও হয়ে যাবে। প্রথমত আমি এই পদ্ধতিটা নিয়েছিলাম, আর দ্বিতীয়টা নিয়েছিলাম যে আমি সিমেন্টের পিচে জল ঢেলে দিতাম, আর সেই ভেজা পিচে প্র্যাকটিস করতাম, যাতে বলটা আরও স্কিড করে আরও জোরে আসে, আর আমার খেলাটা ভালো করতে সাহায্য করে। এই রকম পদ্ধতি আমি নিয়েছিলাম। ওই যে পাকিস্তানের মুলতানে 309 ইনিংসটা আপনি খেলেছিলেন, আপনি 100 বানিয়েছিলেন, সেটার সাহস কি করে পেলেন? শুধু পেটাচ্ছিলেন, কাউকে রেহাই দেননি? না, সেটা সাহস আমি এভাবে পেয়েছি যে আমি যখন 100 রান করলাম, তখন তারপর সচিন তেন্ডুলকর ব্যাটিং করতে নামে, আর আমি একটা দুটো 6 মারলাম। তখন উনি বললেন যে এবার তুই একটাও 6 মারবি না, আর যদি তুই 6 মারিস তাহলে ব্যাট দিয়ে তোকে আমি পেটাবো। তাই যাই হোক, সে সময় একটু ভয় ছিল, কারণ আমি তখন সদ্য ঢুকেছি টিমে। তাই ভাবলাম হয়তো সচিন তেন্ডুলকর সত্যিই আমাকে পেটাতে পারে, আমার এটাও একটা নিউজ হয়ে যাবে। তাই আমি 100 রান থেকে 294 বা 95 পর্যন্ত কোনো ছক্কা মারিনি, শুধু খেলেছিলাম নর্মাল, ক্যাচ মিস হয়েছিল, রান করছিলাম, আর ভিভিএস লক্ষ্মণের রেকর্ডটাও ভেঙে দিলাম 281। তখন আমার মনে হয়েছিল যে আমি 300 রান করতে পারবো। আর যখন আমি 294-95-তে পৌঁছালাম, তখন আমি সচিনজিকে বললাম যে দেখুন, এখন তো আমি 295-তে চলে এসেছি, যদি সাকলিন মুস্তাক বল করতে আসে তাহলে আমি ওকে 6 মেরেই 300 রানটা করবো, তাতে আউট হলেও হয়ে যাব, কারণ ততক্ষণে আমরা 600 রান করে ফেলেছিলাম। তারপর তো সেটা ইতিহাস হয়ে যায়, আমি ছক্কা মারলাম 300 করতে, আর সেটা 300 রান হয়েও গেল। সচিন তেন্ডুলকর সবসময় আপনার গাইডিং সোর্স ছিলেন? হ্যাঁ, কারণ আমি ক্রিকেট খেলাটা শুরুই করি শুধু সচিন তেন্ডুলকরকে দেখে, কারণ 92 ওয়ার্ল্ড কাপ থেকেই ক্রিকেট দেখা আমি শুরু করি। আর সেই সময় তেন্ডুলকর একজন বড় তারকা ছিলেন, ওনার অনেক খ্যাতি ছিল, উনি টিভিতে ব্যাটিং করতেন, আর উনি যেভাবে ব্যাটিং করতেন সেটা আমি বাইরে কপি করতাম। কিভাবে উনি স্ট্রেট ড্রাইভ মারতেন, কিভাবে উনি ব্যাকফুট পাঞ্চ মারতেন, কিভাবে ফ্লিপ শট মারতেন, সেটা আমি পুরো কপি করতাম মনে। কারণ আমরা এটা ছিল যখন আমি যদি ভারতের জন্য খেলি, তখন যেন লোকেরা বলে যে দ্বিতীয় টেন্ডুলকার চলে এসেছে, আর সেটাই হয়েছিল আমার সাথে। লোকেরা আমাকে টেন্ডুলকারের সাথে তুলনাও করতো, কিন্তু আমি ছোট ছিলাম তো এরকম ভাবছিলাম। কিন্তু যখন আমি বড় হলাম বুঝতে পারলাম যে না, টেন্ডুলকার শুধু একজনই হতে পারে, ওই রকম আর দ্বিতীয় কখনো কেউ হবে না, সেই রকমই পারফরমেন্স অন্য কেউ দিতে পারবে না। তাই আমি নিজের স্টাইল নিজেই পাল্টালাম, খ্যাতি অর্জন করার জন্য নিজের খেলার পদ্ধতিটা আমি পাল্টে ফেললাম, আমার ব্যাটিং স্টাইলটা পাল্টালাম, নিজের স্টান্ট পাল্টালাম, তারপর নিজের খ্যাতি অর্জন করার পেছনে রেখে পড়লাম। কিন্তু সেদিন বীরেন সেহবাগ আপনার কেমন লেগেছিল যেদিনকে তেন্ডুলকর এটা লিখেছিলেন যে অনেক রকমের শটস আমি বীরেন সেহবাগের থেকে শিখেছি?
এটা তো স্যার আমি আপনার মুখ থেকেই শুনছি। আমি কখনো টেন্ডুলকারের মুখ থেকে বা আর্টিকেলে এটা পড়িনি। যদি এটা উনি সত্যিই বলে থাকেন সেটা তাহলে আমি খুবই সৌভাগ্যশালী ব্যক্তি হব, এরকমটা উনি আমার জন্য বলেছেন যে উনি আমার থেকে কোনো শট শিখেছেন। কিন্তু এমন কোনো শট ছিলই না যেটা সচিন টেন্ডুলকার এখনো খেলেননি। কারণ আমি আপার কাট ওনার থেকেই শিখেছিলাম। আমার প্রথম টেস্ট ইনিংস সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন আমি ব্যাটিং করতে নামলাম, আমার ৬০ রানে ৪ জন আউট হয়েছিল। তখন টেন্ডুলকার খেলছিলেন, সেটাতে তার মধ্যে ৬০ রানের মধ্যে ৪০ রান তো উনি নিজেই করেছিলেন। তাই যখন আমি পৌঁছালাম তখন উনি আমাকে প্রথম প্রশ্ন করলেন, "কেমন লাগছে? হাত পা কাঁপছে নাকি তোর?" তখন আমি একটু হাসলাম, আমি বললাম, "হ্যাঁ, মানে খুব ভয় তো লাগছে।" উনি বললেন, "আয় কিছুই হবে না, খুব বেশি হলে আউট হয়ে যাবি, এর থেকে বেশি কিছু হবে না।" তারপর যখন আমি ভেতরে গেলাম আর আমি স্ট্রাইক নিলাম, ১ রান নিলাম, উনি আমাকে বললেন, "তোকে শুধু বাউন্সার দেবে ওরা, চেষ্টা করে যাবে আউট করার জন্য। তাই হতে পারে তুই যেভাবে তুই স্লিপের উপর থেকে শট মারিস সেভাবে মারা ট্রাই করতে পারিস, তাতে ৪ মারা যাবে।" উনি তখন ২-৩টে মেরে আমাকে দেখালেন। তারপর যখন আমার ব্যাটিংটা আসলো তখন আমি ১-২টো মারলাম, কনফিডেন্স পেলাম। আর এভাবেই ধীরে, 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 ধীরে আমার ৩০০ রান পার্টনারশিপ, যাদের মধ্যে ১৫০ উনি করেছিলেন, ১০০ আমি করেছিলাম। দেখুন, ময়দানে তো সচিন তেন্ডুলকর, ওনার থেকে ভালো খেলোয়াড় আর কেউ নেই। সাথে যে প্লেয়ার থাকে তাকে সাহায্য করে থাকে। আমি শুনেছি যখন প্যাভিলিয়নে যান একদম রুমের ভেতরে, তখন ওনার থেকে দুষ্টু আর কেউ নেই। 1989 থেকে উনি ক্রিকেট খেলছিলেন। শুধু কপিল দেব বা গাভাস্কর নয়, কপিল দেব থেকে শুরু করে আজহারউদ্দিন, এইসব বড়, বড় প্লেয়ারের সাথে খেলেছেন উনি। কিন্তু যখন আমরা ঢুকলাম উনি আমাদের মতন হয়ে গেলেন। যখন উনি ওনাদের সাথে খেলছেন ওনাদের মতন ছিলেন। তাই এটাই হলো টেন্ডুলকারজির বিশেষত্ব। যেই প্লেয়ারই আসুক না কেন উনি তার মতনই করে কথা বলতে শুরু করতেন, তাকে কমফোর্টেবল করার জন্য, টিমের পরিবেশকে ভালো করতে ঠাট্টা মশকরা শুরু। কারণ উনি জানতেন যে কারোর এত সাহস নাই যে টেন্ডুলকারের কাছে গিয়ে কোনো মশকরা করবে বা কথা বলবে। তাই জন্য উনি নিজেই আসতেন, নিজেই ইনভলভ হতেন, ঠাট্টা তামাশা করতেন, ড্রেসিং রুমে খুব মজাও করতেন, খুব পেছনে লাগতেন, অনেক অনেক জোকসও শোনাতেন। তাই এটা ওনার উদারতা ছিল যে উনি এত বড় প্লেয়ার হওয়া সত্ত্বেও নতুন, নতুন প্লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতেন, তাকে কমফোর্টেবল করতেন, তাকে গাইড করতেন, তাকে ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাপারে অভিজ্ঞতা দিতেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন, যেভাবে আপনি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, নিজের খেলা কিভাবে রান করতে পারবেন। তাই অনেক কিছুই শিখেছি আমরা। আর আমি ওনার থেকে সবথেকে বেশি যেটা শিখেছি যে ক্রিকেটের ময়দানে আপনি যাই হন না কেন, কিন্তু ক্রিকেটের বাইরে কি করছো, কিভাবে নিজেকে হ্যান্ডেল করছো, পাবলিকের মধ্যে কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে উনি অন্যদের রেসপেক্ট দেন যাতে উনি আরো বেশি রেসপেক্ট পান। এরকম অনেক কিছুই ওনার কাছ থেকে শিখতে পেরেছি। ওনার একটা ঘটনা আমার মনে আছে যে ২০০৩-এর ওয়ার্ল্ড কাপে আমরা ডারবানে একটা বাস থেকে নামছিলাম। আর বাস থেকে নামতেই সম্পূর্ণ সিকিউরিটি লাগানো ছিল। সিকিউরিটির পেছনে একটা বাচ্চা হুইল চেয়ারে বসেছিল। আর উনি সবার আগে বসেছিলেন। উনি নিচে নামলেন আর সেই বাচ্চাটার কাছে গেলেন, তাকে অটোগ্রাফ দিলেন, তার সাথে ফটো তুললেন। আর আমরা সোজা বোকার মতো হেঁটে ওই দিক দিয়ে চলে গেলাম, তাই না? ক্রস করে গেলাম। এটা ওনার উদারতা ছিল যে উনি ওই বাচ্চাটার ব্যাপারে ভেবেছিলেন আর ওর কাছে গিয়ে অটোগ্রাফ দিলেন এবং ফটো তুললেন। আমরা সবাই নিজেদের মস্তিতে সিটি বাজাতে বাজাতে, কেউ গান গাইতে গাইতে, অন্য কেউ কিছু। তারপরে ম্যাচ খেলতে চলে গেলাম। তাই এতেই বোঝা যায় যে উনি কত ভালো একটা মানুষ আর কতটা উনি অন্যদের ব্যাপারে ভাবতেন। আপনি বলছেন যে উনি একজন ভালো ক্রিকেটার হওয়ার সাথে সাথে একটা ভালো মানুষ বটে। যতটা মহান উনি ক্রিকেটার ততটাই মহান মানুষ। হ্যাঁ, তার থেকে অনেক বেশি। মানে ওনাকে যতটা ক্রিকেটার, মহান ক্রিকেটার বলুন, কিন্তু তার থেকে অনেক বেশি উনি একজন ভালো মানুষ। আর বীরেন্দ্র সেহবাগ কেমন ড্রেসিং রুমে? এটা যদি আমি নিজের মুখে নিজের প্রশংসা কি করে করি, এটা তো যখন অন্য ক্রিকেটার আসবে এখানে বসবে তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে বীরেন্দ্র সেহবাগ ড্রেসিং রুমে কেমন ছিল, সে কি করে। কারণ আমি যখন ম্যাচ দেখি তো আমার ম্যাচ দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, আর অন্যরা ম্যাচ দেখে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি দেখি যে এই বলটায় ৪ মারা যেত, ওটা মিস করে গেল, এই বলটায় তো ছক্কা মারতে পারতো, ও মিস করে দিল, সমস্ত অপরচুনিটি মিস করে দিল, আমরা তাড়াতাড়ি বেশি রান করতে পারতাম, সেটা পারলাম না। এইভাবেই আমি ম্যাচকে দেখি। অন্যরা দেখে যে এই বলটায় বেঁচে যেতাম, বা এই এটাকে আটকাতে পারতাম, এটাকে ছাড়তে পারতাম। তাই ওরা নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতো। আর বাদবাকি মানে তেন্ডুলকরজি নিজেই মশকরা করতেন। আমিও একটু আধটু ওনার সাথে মশকরা করতাম, ওনাকে নিয়ে মজা করতাম, ওনার পেছনেও লাগতাম আমি, উনি আমাদের পেছনে লাগতেন। তাই ড্রেস রুমের পরিবেশটা ভালো রাখার জন্য এটা জরুরি যে আপনি ঠাট্টা মশকরা চালিয়ে যান। কারণ এতটা প্রেশার আপনার কাছে আপনার উপর দেওয়া হয় যে আপনি যখন ফিল্ডে যান পারফরমেন্সের, রান করার, উইকেট বাঁচানোর, আর পাবলিকের চেঁচামেচি, মিডিয়ার, আরও কত কিছু। ভালো হয় যদি কমপক্ষে ড্রেসিং রুমে হাসি ঠাট্টা করে না, ওখানে যেটা হবার সেটা তো হবেই। এবার আমি আপনাকে জানাচ্ছি যে আপনার ব্যাপারে ড্রেসিং রুমে কি বলা হয়। ভালোই বলবে হয়তো। আপনার যে সঙ্গীরা রয়েছেন ওরা বলেন যে যতটা দুর্ধর্ষ ব্যাটিং উনি ময়দানে করেন, যতটা আক্রমণাত্মক ওখানে দেখা যায়, সেই তুলনায় ড্রেসিং রুমে বীরেন্দ্র সেহবাগ ততটাই ভালো একজন মানুষ। বাহ, মানে আপনি ঠিকঠাক ফিডব্যাক পেয়েছেন।